নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বেশ কিছুদিন হলো আপনাদেরকে কোনো ভিডিও নতুন দেওয়া হয়নি এবং আপনারা জানেন অতি সাম্প্রতিককালে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং আমি আশা করি আপনারা প্রচুর ভিডিও সে সম্বন্ধে পেয়েছেন। আর আমি কিছুটা কারণবশত এবং কিছুটা নিজের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকায় কোনো ভিডিও করতে পারিনি। তবে আজকে থেকে আবার একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু অতি বিশেষ ভিডিও। বন্ধুরা, আপনারা জানেন যে অতি সাম্প্রতিককালে আমাদের দেশ ভারতবর্ষের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছে এবং তার জন্য কিন্তু বাংলাদেশের বর্তমান পারিপার্শ্বিক এবং রাজনৈতিক অবস্থা সম্পূর্ণভাবে দায়ী। তো বন্ধুরা, সাম্প্রতিককালে গত অগাস্ট মাস থেকে এখন অবধি যা ঘটেছে সেটা নিয়ে আবার চর্বিত চর্বণ করে লাভ নেই। যে মোদ্দা কথাগুলো আছে এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের ভারতবর্ষের এই পরিস্থিতিতে কি পদক্ষেপ নেওয়া উচিত বা আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত বা আমাদের কিভাবে সতর্ক থাকা উচিত সে বিষয়ে আজকের ভিডিওটা হবে বন্ধুরা। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা না টেনে দেখবেন। আর যারা নতুন প্রথমবার এই চ্যানেলে এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। বন্ধুরা, আপনারা জানেন যে পার্শ্ববর্তী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেটা কিনা তথাকথিত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসক দল, তারা বর্তমানে কি করছে, কখনো হুমকি দিচ্ছে যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের নর্থ ইস্ট 7 সিস্টার দখল করে নেবে। সাম্প্রতিককালে গত 2-3 দিন আগে আপনারা শুনেছেন যে ওরা নাকি 3 দিন থেকে 4 দিনের ভেতরে পশ্চিমবঙ্গ দখল করে নেবে। এই ধরনের যে উস্কানিমূলক কথাবার্তা ওরা বলছে, এর পিছনের গূঢ় রহস্য বা কী ধরনের ওদের অভিসন্ধি থাকতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ সম্পূর্ণভাবে অনুপ্রাণিত হচ্ছে আরেকটি ইসলামিক দেশ পাকিস্তানের সাথে, এবং সেই পাকিস্তানের পরমাণু বোমা ওরা এনে ভারতের উপরে আক্রমণ করবে, এই ধরনের অযৌক্তিক এবং উস্কানিমূলক বিবৃতি ওরা দিচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু হিন্দু তথা অন্যান্য ধর্মীয় ভাষাগোষ্ঠীর উপরে যে অত্যাচার চলছে সেটা আজকের দিনে সারা বিশ্বে সবাই জানে। বন্ধুরা, আপনারা জানেন যে যখনই সনাতনী হিন্দুরা ওনাদের নিজস্ব মৌলিক অধিকার এবং ধর্মীয় অধিকার নিয়ে লড়াই করছেন, তখন পরিকল্পিতভাবে বাংলাদেশের জামাতি সরকার বাংলাদেশের হিন্দুদের উপরে পরিকল্পিতভাবে সেনাবাহিনী, পুলিশ এবং কট্টরপন্থীদের দিয়ে হামলা করাচ্ছে। আর এর ফলশ্রুতিতে কিন্তু ভারতবর্ষে থাকা বিভিন্ন হিন্দু সংগঠনগুলো কিন্তু এর প্রতিবাদে রাস্তায় নেমেছে। আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন ভিডিও। এবং এই অবস্থাতে জোরদার হচ্ছে যে একটা দাবি, অনেকেই বলছেন, অনেক ধর্মীয় সংগঠন থেকে বলা হচ্ছে যে আমাদের উত্তর পূর্ব ভারতের 7 সিস্টারের নিরাপত্তাজনিত কারণে এবং ভৌগোলিক কারণে বাংলাদেশের চট্টগ্রাম এলাকাতে ভারতের হস্তক্ষেপ করা খুবই জরুরি। সেটা কতটুকু বাস্তবসম্মত বা সেটা করা কি আদৌ উচিত হবে, বা এই ধরনের কোনো হস্তক্ষেপ করলে ভবিষ্যতে ভারতবর্ষ কী ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে সেগুলো আপনাদেরকে এক এক করে বলছি। বন্ধুরা, এই দাবিটা একদিকে যুক্তিসঙ্গত মনে হচ্ছে, কেননা 1947 সালে যখন দেশ বিভাগ হয় তখন পার্বত্য চট্টগ্রামে হিন্দু বৌদ্ধদের জনসংখ্যা ছিল প্রায় 99%, কিন্তু 99% হিন্দু এবং বৌদ্ধ জনসংখ্যা থাকা সত্ত্বেও অন্যায়ভাবে চট্টগ্রামকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের দেশ বিভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। তবে ধর্মের ভিত্তিতে যদি দেশ বিভাগ তখন হয়ে থাকে, তবে হিন্দু বৌদ্ধ অধ্যুষিত একটা এলাকাকে অন্যায়ভাবে কেন পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেটা তৎকালীন সময় পূর্ব পাকিস্তান ছিল, যেটা 1971 সালের পরে বাংলাদেশ হয়। তো বন্ধুরা, এই পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যা 1947 সালে
হিন্দু এবং বৌদ্ধদের ছিল 99%, যেটা ধীরে ধীরে কমতে 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 এখন 50% দাঁড়িয়েছে। বন্ধুরা, আপনারা চিন্তা করে দেখুন, একটা ভূখণ্ডের জনসংখ্যা এতভাবে যদি ডিগ্রেড করে, তার পিছনে কি ধরনের অত্যাচার থাকতে পারে। বন্ধুরা, 1947 সালের পরবর্তী যখন ভারত ভাগ হয়, এরপরের থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা শাসক ছিল এবং তারপরে যখন বাংলাদেশ এর জন্ম হয়, তারপরেও বাংলাদেশের যত শাসক গোষ্ঠী ছিল আজ অবধি সবাই কিন্তু ধাপে ধাপে চট্টগ্রামের সেই অমুসলিম জনগোষ্ঠীর উপরে নির্বিচারে এবং ধারাবাহিকভাবে অত্যাচার করে গেছে। সেটার প্রামাণ্য দলিল আছে বন্ধুরা, আপনারা গুগল করলে সব কিছু পাবেন। তবে আজকে আমি আপনাদেরকে কিছু ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আজকের ভিডিওতে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম নিয়ে আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা, ঐতিহাসিকভাবে আপনারা হয়তো জানেন যে চট্টগ্রাম আমাদের ভারতবর্ষের একটা অংশ ছিল এবং সেই ঐতিহাসিক দলিল যেগুলো আছে সেগুলোর কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এর জন্যই ন্যায়সঙ্গতভাবে এবং অনেকটা যুক্তিযুক্তভাবে আপামর জনসাধারণ চাইছেন যে এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিধর দেশ ভারতবর্ষের উচিত যে মানবাধিকার প্রশ্নে চট্টগ্রামের ব্যাপারে অবিলম্বে ভারতের হস্তক্ষেপ করা উচিত, এবং যেটা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারত যে ভূমিকাটা নিয়েছিল সেই একইভাবে চট্টগ্রামের ক্ষেত্রেও ভারত হস্তক্ষেপ করুক এবং চট্টগ্রামকে স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রচেষ্ট হোক। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি আরেকটা কথা, যে দেশ বিভাগ হওয়ার পরেও চট্টগ্রাম কিন্তু ভারতবর্ষে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল। এর জন্য চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে স্নেহকুমার চাকমা দিল্লিতে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাক্ষাৎপ্রার্থী হয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে উনি 50 দিন অপেক্ষা করেছিলেন জওহরলাল নেহরুর সাথে সাক্ষাৎ করতে। তারপরে যখন সাক্ষাৎ হয় সেই বিষয়ে তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উদাসীনতা দেখান। এরপরে স্নেহকুমার চাকমা সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে দেখা করেন এবং তারপরে যখন বল্লভভাই প্যাটেল আবার প্রধানমন্ত্রী নেহরুকে এই বিষয়ে অবগত করান, তখন উদাসীনভাবে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন যে একটা ছোট্ট ভূখণ্ডের জন্য আমরা কি আবার পাকিস্তানের সাথে যুদ্ধ করব? এই ধরনের অদূরদর্শিতা এবং অপরিপক্ক রাজনীতির ফলাফল কি হচ্ছে সেটা আজকের দিনে আপনারা নিজেদের চোখে দেখতে পাচ্ছেন। অন্যায়ভাবে একটা হিন্দু বৌদ্ধ অধ্যুষিত এলাকাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার ফলশ্রুতিতে সেখানকার নিরীহ জনসাধারণ স্বাধীনোত্তর কাল থেকে আজ অবধি ভুক্তভোগী, সীমাহীনভাবে অত্যাচারিত হচ্ছেন পার্বত্য চট্টগ্রাম এলাকার আদিবাসীরা। স্বাধীনতা পরবর্তী সময়ে চট্টগ্রাম যেহেতু আর ভারতবর্ষে অন্তর্ভুক্ত হলো না, তখন হতাশ স্নেহকুমার চাকমা আর চট্টগ্রামে ফিরে যাননি। উনি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতেই থেকে যান এবং 1987 সালে উনি দেহত্যাগ করেন। এরপরে কার্যতভাবে আর ভারতবর্ষের সাথে চট্টগ্রামের মিশে যাওয়াটা অসম্পূর্ণই থেকে যায়। বন্ধুরা, এরপর পরবর্তী স্বাধীনতার সময়ে যখন আর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো না চট্টগ্রাম, তারপরে কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা মুসলিম লীগের শাসনকর্তা ছিল তারা কারণে অকারণে পরিকল্পিতভাবে এই হিন্দু এবং বৌদ্ধ জনগোষ্ঠীর উপরে আক্রমণ চালাতে থাকে, অত্যাচার করতে থাকে। এর ফলে নিরুপায় হয়ে সেই বৌদ্ধ এবং হিন্দু জনগোষ্ঠীর যারা আদিবাসী ছিলেন চট্টগ্রামে, তারা ধীরে ধীরে পালিয়ে আসতে থাকেন ভারতবর্ষে এবং ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, কিছু অংশ মেঘালয়, কিছু অংশ আসামে এসে বসতি স্থাপন করেন। এটাই হচ্ছে প্রত্যক্ষ কারণ। ধীরে ধীরে 99% হিন্দু জনগোষ্ঠী এবং বৌদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা চট্টগ্রামে কমতে থাকে, যেটা আজকের দিনে 50% দাঁড়িয়েছে। আর বর্তমানের ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট কট্টরপন্থীরা সেনাবাহিনী এবং বাংলাদেশের পুলিশ, ওদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধদের উপরে মানসিকভাবে শারীরিকভাবে সীমাহীন অত্যাচার করে ওদেরকে দেশ ছাড়া করা এবং সেখানে অমুসলিম জনসংখ্যাকে 0% নামিয়ে আনা। বন্ধুরা,
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের হিন্দু এবং বৌদ্ধ জনগোষ্ঠী তথা আদিবাসীদের উপরে তদানীন্তন পাকিস্তান সরকারের এবং বর্তমান বাংলাদেশ সরকারের যে কতটুকু বিরক্তি এবং ভেদভাব আছে সেটার জন্য একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। বন্ধুরা, অনেকেই হয়তো আপনারা শুনে থাকবেন চট্টগ্রামের কাপ্তাই লেকের নাম। একটা বড় লেক, যেটা বর্তমানে একটা পর্যটন কেন্দ্র হিসাবে চট্টগ্রামের সবাই জানে। সেই কাপ্তাই লেক কীভাবে সৃষ্টি হয়েছিল এবং তার জন্য কি অসহনীয় ক্ষতি হয়েছিল সেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের, সে কথাটাই বলছি। 1962 সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপরে একটা বাঁধ দেওয়া হয়, আর যার ফলে প্রায় চট্টগ্রামের 10,000 বর্গ কিলোমিটার কৃষিযোগ্য জমি জলের নিচে তলিয়ে যায়। আর সেই তলিয়ে যাওয়া জমির উপরেই সৃষ্টি হয়েছিল কাপ্তাই লেক। এর জন্য প্রায় 15,000 থেকে 20,000, হয়তো সংখ্যাটা একটু ভিন্ন হতে পারে, পার্বত্য চট্টগ্রাম এলাকার আদিবাসীরা বাস্তুচ্যুত হন এবং তখন তারা তাদের পুনর্বাসনের জন্য আন্দোলন শুরু করেন এবং অনেকেই কিন্তু সেই সময়ে ভারতবর্ষে পালিয়ে আসেন। ঘটনাটা 1962 সালের ঘটনা। তখন ভারতবর্ষ এই ব্যাপারটা নিয়ে রাষ্ট্রসংঘকে জানায় এবং রাষ্ট্রসংঘের চাপে পড়ে তখনকার পাকিস্তান সরকার এই উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য বেশ কিছু কোটি টাকা মঞ্জুর করে। সেই টাকাটা প্রায় 40 কোটি টাকার মতো ছিল তখনকার দিনে, কিন্তু রহস্যজনকভাবে মাত্র খরচ হয়েছিল 1 থেকে 1.5 কোটি টাকা। তো এই অসামঞ্জস্য এবং এই বিমাত্রীয় সুলভ মনোভাব কেন ছিল সেটা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, কেননা তখনকার তদানীন্তন পাকিস্তানের শাসক আইয়ুব খান বলেছিল যে এই বিধর্মীদের জন্য পয়সা বা টাকা খরচা করা টাকার অপচয় মাত্র। এরা যদি থাকতে চায় চট্টগ্রামে তো ঘাস খেয়ে থাকুক, আর যদি এরা থাকতে না চায় তাহলে ভারতবর্ষে চলে যাক। এই যে কথাটা ভারতবর্ষে চলে যাক আইয়ুব খান বলেছিল, সেই থেকে আজ অবধি পাকিস্তানের কট্টরপন্থীরা একই কথা সেই নিরীহ জনগোষ্ঠীর উপরে প্রয়োগ করে যে তোমরা ভারতে চলে যাও। আর ভারতে ওদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য ওদের উপরে শারীরিক অত্যাচার, ওদের জানমালের উপরে অত্যাচার, ওদের ঘরে উপাসনাস্থলে অগ্নিসংযোগ, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো চলে আসছে। বন্ধুরা, 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আপনারা সবাই জানেন ভারতবর্ষ একটা বিশাল ভূমিকা নিয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রূপান্তরিত করতে, এবং তখন সবাই ভেবেছিলেন যে পূর্ব পাকিস্তানে থাকা হিন্দুদের উপরে সেই ভাষাগত অত্যাচার যেটা ছিল সেটার সাথে সাথে ধর্মীয় অত্যাচারও সমাপ্তি হবে। কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি। এমনকি সেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের খান সেনাদের হাতে প্রচণ্ডভাবে নিপীড়িত হয়েছিল সারা বাংলাদেশের জনগণের সাথে চট্টগ্রামেরও জনসাধারণ। প্রচুর নারীরা ধর্ষিতা হয়েছিলেন, প্রচুর চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধরা নিজেদের আত্মবিসর্জন দিতে হয়েছিল, ওনারা নিহত হয়েছিলেন। সেই সময়ে একটা বিরাট সংখ্যক আদিবাসীরা চট্টগ্রাম থেকে পালিয়ে ভারতে চলে আসেন, আর সেই সময় কিন্তু এক ধাক্কায় চট্টগ্রামের অহিন্দু জনসংখ্যা বিশালভাবে হ্রাস পায়। কিন্তু বাংলাদেশের জন্ম হওয়ার পরেও কিন্তু সেই বৈমাতৃসুলভ মনোভাব চলে আসছিল, যেটা আপনাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটাতে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, এখন আমি যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো তার কিন্তু প্রামাণ্য দলিল আছে। সেটা আমি বলছি আপনাদেরকে, একটা ঘটনা হয়েছিল, তার থেকে আপনারা খুব ভালোভাবে হিন্দুদের প্রতি যেটা বিদ্বেষ সেটার প্রমাণ পাবেন। ঘটনাটা ঘটেছিল বাংলাদেশের সৃষ্টি হওয়ার পরে 1972 সালে। চট্টগ্রামের কিছু পার্বত্য নেতারা ওনাদের কিছু দাবি দাওয়া নিয়ে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন। তো ওনারা যখন ওনাদের দাবি প্রধানমন্ত্রী মুজিবুর রহমানের সামনে পেশ করেন, তখন রেগে অগ্নিশর্মা হয়ে গেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, এবং উনি বলেছিলেন, তোমরা যদি তোমাদের দাবিতে অনড় থাকো তাহলে আমি বাঙালি মুসলমান ঢুকিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করে নেব। একজন
প্রধানমন্ত্রী বাংলাদেশের, যিনি যথেষ্ট শ্রদ্ধার এবং সম্মানের আসনে আছেন বাঙালির হৃদয়ে এবং যাকে বঙ্গবন্ধু বলে সম্মানিত করা হয়, সেই সময়ে উনি এই ধরনের একটা বিবৃতি দিয়েছিলেন, যেটার প্রামাণ্য দলিল আছে। সেটা আমার কথা নয়, ইতিহাস কথা বলবে। আর তার থেকেই আপনারা ভালোভাবে এবং স্পষ্টভাবে বুঝতে পারছেন যে শাসক পরিবর্তন হলেও বাংলাদেশের হিন্দুদের ভাগ্য কিন্তু পরিবর্তন হয়নি। বন্ধুরা, এই যে নিরবিচ্ছিন্ন পরিকল্পিত অত্যাচার পার্বত্য চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধ জনসংখ্যার উপরে চলছিল, তার ফলশ্রুতিতে আমাদের পরিসংখ্যান নয়, বাংলাদেশের জনগণনার পরিসংখ্যান, যেটা 1947 সালে চট্টগ্রামে ছিল হিন্দু এবং বৌদ্ধ জনসংখ্যা 99% এবং বাঙালি মুসলমানের সংখ্যা ছিল 1%। কিন্তু সেটা কমতে কমতে 2000 সালে বাংলাদেশের যেটা জনগণনা হয়েছিল, সেটাতে দেখা গেছে যে সেখানে হিন্দু এবং বৌদ্ধ জনসংখ্যা হচ্ছে 50% এবং বাঙালি মুসলমানের সংখ্যা হচ্ছে 50%। তো আইয়ুব খান যেটা বলেছিল, তারপরে তদানীন্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিবুর রহমান যেটা বলেছিল, তার প্রত্যক্ষ কার্যক্রম যে হয়েছে সেটা আপনারা এই পরিসংখ্যান থেকে বুঝতে পারছেন। আরও বন্ধুরা, তাৎপর্যপূর্ণভাবে সেই জনসংখ্যার তথ্যটা কিন্তু 2000 সালের, আরও 24 বছর হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি হলফ করে বলতে পারি যে পার্বত্য চট্টগ্রামে থাকা হিন্দু এবং বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জনগণ আজকে সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। যদি 2000 সালে 50%তে নেমে গিয়ে থাকে জনসংখ্যা হিন্দু এবং বৌদ্ধদের, তো 2024 সালে সেটা কতটুকু নেমেছে, আজকের রাজনৈতিক অস্থিরতা এবং পরিকল্পিত অত্যাচার যেটা চলছে হিন্দু জনসংখ্যার উপরে, সেটা সহজেই অনুমেয় আপনাদের কাছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের দিনে অত্যাচারিত হতে হতে বাংলাদেশের হিন্দুদের অবস্থা কিন্তু একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। আর এই অবস্থায় যখন চট্টগ্রামের হিন্দুরা নিজেদের ন্যায্য দাবি রক্ষার্থে, নিজেদের ধর্ম রক্ষার্থে রাস্তায় নেমেছে, তখন কট্টরপন্থী বাংলাদেশের সরকার পরিকল্পিতভাবে সেনা, বাংলাদেশ পুলিশ এবং জামাতিদেরকে সেই নিরীহ জনতার উপরে লেলিয়ে দিচ্ছে। যে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে সেটাকে গণহত্যা যদি বলা হয় সেটা কম হবে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখেছেন যে কী ধরনের অত্যাচার হচ্ছে। আর এই সব ক্ষেত্রে যখন ভারতে থাকা, ভারতে শুধু নয় পুরো বিশ্বে থাকা সনাতনীরা একজোট হয়েছে আজকের দিনে যে এশিয়া মহাদেশের সবথেকে শক্তিধর দেশ ভারতের উচিত এই ব্যাপারে মানবাধিকারের রক্ষার্থে এবং ধর্ম রক্ষার্থে চট্টগ্রামের উপরে হস্তক্ষেপ করা, চট্টগ্রামে মানবাধিকারের যুক্তিতে চট্টগ্রামকে স্বাধীন করে দেওয়া। তো এটা কিন্তু একটা দাবি। তো কতটুকু বাস্তবসম্মত বা এটা করা কি আদৌ উচিত হবে কিনা না, সেটাও কিন্তু আমরা আলোচনা করব বন্ধুরা। বিশ্বের শুভবুদ্ধিপন্ন যত সনাতনীরা আছেন তারা স্বজাতির উপরে যে আক্রমণ হচ্ছে বাংলাদেশে, সেটাতে যার পর নাই ক্ষুব্ধ এবং তাদের দাবি যথেষ্ট যুক্তিসঙ্গত। ওনারা চাইছেন যে ভারতবর্ষ সামরিক অভিযান করুক চট্টগ্রামে এবং চট্টগ্রামকে স্বাধীন করে দিক। কিন্তু ভারতবর্ষ এটা আদৌ করবে না। কেননা প্রথমত হচ্ছে যে সারা বিশ্বে কিন্তু ভারত একটা শক্তিধর রাষ্ট্র হিসাবে পরিগণিত হয় এবং ভারত সব সময়ই যুদ্ধ বিরোধী একটা ভাবমূর্তি আছে ভারতের। যদি ভারতবর্ষ এমন কিছু করে তাহলে কিন্তু ভারতবর্ষের যে যুদ্ধবিরোধী এবং দায়িত্বশীল ভাবমূর্তি আছে সেটা বিভিন্নভাবে, সেটা সাংঘাতিকভাবে কিন্তু ধাক্কা খাবে। দ্বিতীয়ত হচ্ছে যদি ভারতবর্ষ এমন কিছু করে তাহলে সেটা হবে আন্তর্জাতিক আইন বিরোধী। কেননা আন্তর্জাতিক আইন হিসাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আরেকটি দেশ তার কিছু অংশ অধিকার করার জন্য বা সেই ধরনের কিছু সামরিক অভিযান করা সেটা আইন বিরোধী। তৃতীয়ত হচ্ছে যদিও বাংলাদেশের সাথে ভারতবর্ষের বর্তমান সম্পর্ক বর্তমানে খুবই খারাপ, কিন্তু ভারতবর্ষের কিন্তু বাংলাদেশের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক আছে। যদি এমন কিছু হয় তাহলে বাণিজ্যিক সম্পর্কটা কিন্তু একদম নষ্ট হবে। আর তাতে খুব বেশি না হলেও একটা কিছু অংশ কিন্তু ভারতবর্ষের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে
ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, সেটাও কিন্তু একটু ভেবে দেখার বিষয়। তৃতীয়ত হচ্ছে যে যদি ভারত কোনো ধরনের সামরিক আক্রমণে যায় চট্টগ্রামের উপরে, তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশে থাকা সন্ত্রাসবাদীরা কিন্তু ভারতবর্ষের চিকেন নেক লক্ষ্য করে আক্রমণ করবে। কেন, এটা কিন্তু আমাদের একটা সফট কর্নার, যে পুরো উত্তর পূর্ব ভারতের সাথে যে সংযোগকারী মেইনল্যান্ড ইন্ডিয়ার যেটা সংযোগকারী স্থল সীমা আছে, সেটা হচ্ছে শিলিগুড়ির অন্তর্গত চিকেন নেক, যেটা প্রায় 60 কিলোমিটার লম্বা এবং মাত্র 22 কিলোমিটার চওড়া। তো সেই ক্ষেত্রে ওরা চেষ্টা করবে যে উত্তর পূর্ব ভারতকে ভারতের মূল ভূখণ্ড থেকে আলগা করে দিতে, আর তাতে একটা দীর্ঘ সময়ব্যাপী সামরিক যুদ্ধ মহড়ার সৃষ্টি হবে। আর তাতে কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতির সম্ভাবনা আছে। বন্ধুরা, আরও পরবর্তী কারণ যেটা হচ্ছে, এই ধরনের যদি কিছু হয় তাহলে আপনারা সবাই জানেন অলরেডি আমাদের নর্থ ইস্টে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আছে এবং এরা কম সংখ্যক হোক বা বেশি সংখ্যক হোক উগ্রপন্থার সাথে জড়িত। বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন রিপোর্ট পত্রপত্রিকায় বা বিভিন্ন সামাজিক মাধ্যমে পেয়ে থাকেন, আসামের বিভিন্ন অংশে, ত্রিপুরায় প্রচুর বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীর কিন্তু চলাচল আছে এবং এরা প্রচুরভাবে সাহায্য সহায়তা পেয়ে থাকে। কোথা থেকে পায়, কি পায়, আপনারা সবাই জানেন, সব কিছু বলে দেওয়ার দরকার নেই। কিন্তু ওদের আত্মগোপন করে নাশকতামূলক কাজকর্ম বৃহৎ অংশে বৃদ্ধি পেতে পারে। বর্তমানে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা পাকিস্তানের সহায়তায় ভারতবর্ষের বিভিন্ন স্থানে অনুপ্রবেশ করে জঙ্গি ঘটনা সংগঠিত করার তালে আছে, আর এতে কিন্তু ভারতবর্ষের অস্থিতিশীলতাই বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে বন্ধুরা, ভারতের বিরোধী শক্তি যেগুলো আছে, যেমন পাকিস্তান, চীন, এরা কিন্তু প্রচণ্ড ফান্ডিং করবে যাতে ভারতের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়। এবং বন্ধুরা, আপনারা জানেন আমাদের দেশের বাইরে যত শত্রু আছে, দেশের ভেতরেও কিন্তু শত্রুর অভাব নেই। এরা প্রচণ্ডভাবে ভারতকে দুর্বল এবং অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য বিদেশি শক্তির সাথে হাত মিলাবে এবং তাতে ভারতের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে সামরিক শক্তিতে কিন্তু বাংলাদেশ কোনো অবস্থাতেই ভারতের সাথে এঁটে উঠতে পারবে না। যদি সম্মুখ সমর হয় তবে খুব বেশি হলে 10 মিনিটের ভেতরে কিন্তু ভারতবর্ষের সামনে বাংলাদেশের সামরিক শক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কিন্তু সেটা আমাদের কাম্য নয়। যেটা বর্তমানে একটা বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে থাকা হিন্দুদের উপরে অত্যাচার, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, এটা নিয়ন্ত্রণ করার খুবই একটা সাধারণ এবং কার্যকরী পদক্ষেপ হতে পারে, যেটা আমি আপনাদেরকে বলছি। হয়তো আপনারা আমার সাথে একমত হতে পারেন, একমত নাও হতে পারেন। সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশকে চাপে ফেলা। কেননা বাংলাদেশ নিজেরাই কিন্তু নিজেদের কুকীর্তির জন্য পুরো বিশ্বের সামনে এক্সপোজ হয়ে গেছে। ওদের ইন্টারনাল কি চলছে সেটা আজকে কারুর কাছেই অজানা নয়। বাংলাদেশের প্রতিটা পদক্ষেপ, বাংলাদেশের ভেতরে হওয়া প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু দিনের আলোর মতো উদ্ভাসিত সারা বিশ্বের কাছে। তো এই ক্ষেত্রে ভারত যেটা করতে পারে, সম্পূর্ণভাবে বাণিজ্যিক বয়কট করতে পারে। আমাদের যে সীমান্ত বাণিজ্যগুলো বাংলাদেশের সাথে আছে সেগুলো বন্ধ করে দেওয়া দরকার। যেমন আপনারা সবাই জানেন বন্ধুরা, ভারতবর্ষ থেকে খাদ্য সামগ্রী বাংলাদেশে যায়। যদি ভারতবর্ষ থেকে এক সপ্তাহ বাংলাদেশে খাদ্য সামগ্রী না যায়, তবে বাংলাদেশের দিমাগ একদম ঠিক জায়গায় চলে আসবে। ওরা ভারতের থেকে খাচ্ছে, হ্যাঁ, ওরা বিনা পয়সায় খাচ্ছে না, স্বীকার করি, ওরা কিনে খাচ্ছে, কিন্তু ওরা রসদ পাচ্ছে। যখন টাকা থাকলেও ওরা রসদ পাবে না, খাদ্য সামগ্রী পাবে না, দেশে হাহাকার দেখা দেবে, তখন ওরা ঠিক জায়গায় আসবে। মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়া হোক, ওদের দেশে বিমান সংযোগ যেটা আছে ঢাকা কলকাতা, সেগুলো বন্ধ করা হোক। কোনো ধরনের মেডিকেল পরিষেবা যাতে না দেওয়া হয়, ভারতবর্ষ থেকে কোনো ধরনের রপ্তানি যাতে না হয়, সেটা শুধু 1 মাসের জন্য করে দেখুন। শুধু 1 মাস বাংলাদেশকে কোনো ধরনের রসদপত্র পাঠানো থেকে যদি ভারত বিরত থাকে, তাহলে খুব সহজেই 1 মাস বন্ধ করলে 2 মাসের ভেতরে বাংলাদেশ একদম সোজা হয়ে যাবে। কোনো ধরনের সামরিক অভ্যুত্থানের দরকার নেই, কোনো ধরনের
আমাদের কিছু আগ্রাসী মনোভাব নেওয়ার দরকার নেই। ওরা আগ্রাসী, ওরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। কেননা আজকের দিনে ওদের বস্ত্র শিল্প যেটা আছে সেটা মুখ থুবড়ে পড়েছে। আপনারা জানেন বন্ধুরা, আমাদের ভারতবর্ষের কাছে ওদের প্রচুর দেনা, বৈদ্যুতিক বিল ওরা দিতে পারছে না। যদি ভারতবর্ষ আজকের দিনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ করে দেয়, তাহলে ওদের যে প্রাথমিক কাজগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। ওরা মোবাইল চার্জ করতে পারবে না, ওরা কোনো ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম চালাতে পারবে না। ওদের দেশে শুধুমাত্র পাট সামগ্রী উৎপাদন হয়, এমনকি কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, ডিম ভারতবর্ষ থেকে যেতে লাগে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ভারতবর্ষের একদম প্রচণ্ডভাবে ভারতের উপরে নির্ভরশীল বাংলাদেশ। আমরা সব সময় নমনীয় মনোভাব পোষণ করি, আর এই ক্ষেত্রে আমি সত্যিই বলবো আমাদেরও অনেক দোষ আছে। আমরা এইসব ব্যাপারে কঠোর অবস্থান নিলে কিন্তু বাংলাদেশ সঠিক জায়গায় চলে আসবে। তো বন্ধুরা, আজকে একটা সামঞ্জস্যপূর্ণ অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।